শুরু করি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যে অধ্যায়টার মানে ফার্স্ট পার্ট এর মধ্যে গুণগত রসায়ন, যেখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি পড়বেই কিন্তু, এবং এটা এমসিকিউ বলো, অ্যাডমিশন বলো এবং সৃজনশীল বলো, যে কোনো জায়গাতে প্রশ্নটা পড়বে। এই জন্য এটা নিয়ে একটু ইন্ডিয়ার কনসেপ্ট আমাদের থাকা দরকার। তো সেটা নিয়ে আলোচনা করি। দেখো, আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি দ্রাব্যতা, তাহলে দেখো এটি খেয়াল করো। তাহলে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল, এই দুইটা বিষয় কিন্তু আমাদের আলোচনা করতে হবে। আলোচনা করে আমরা জানবো যে জিনিসগুলো কিরকম হয়। তো এখন দেখা যাক আমরা আলোচনা করতে গিয়ে কতটুকু অংশ বুঝতে পারছি। তো দ্রাব্যতা, এই জিনিসটা আমাদের কি একটু বোঝা লাগবে। দ্রাব্যতা এর সহজ একটা অর্থ হচ্ছে কি, যে দ্রবণীয়তা। দ্রাব্যতার সহজ অর্থটা কি? দ্রবণীয়তা। তাহলে দ্রবণীয়তা বলতে কি বোঝায়? যে কোথায় দ্রবণীয় হচ্ছে, কিভাবে দ্রবণীয় হচ্ছে। তাহলে আমরা জানি যে দ্রবণীয়তা কখন হয়? যখন কোনো একটা দ্রাবক থাকে, সেই দ্রাবকের মধ্যে যদি কোনো দ্রবযুক্ত করা হয়, তাহলে সেটা কি হয়ে যেতে পারে? দ্রবণীয়তা হতে পারে। তাহলে এই যে কতটুকু পরিমাণ দ্রবণীয় হচ্ছে, সেই হিসাবটাই হচ্ছে কি এই যে দ্রাব্যতা পদ্ধতি হচ্ছে। এখন একটু খেয়াল করে দেখি আমরা যে দ্রবণীয়তা বলতে কি বোঝায়। যেমন তাহলে এখানে দেখো, আমরা লিখলাম দ্রব, প্লাস লিখলাম হচ্ছে দ্রাবক, ইজিক্যাল টু হচ্ছে দ্রবণ। তাহলে বোঝা গেল কি, যে দ্রবের সাথে দ্রাবক যোগ করব, তারপরে দ্রবণ তৈরি। এই দ্রবণটা, দ্রবণ মানে হচ্ছে কি একটা দুইটা জিনিসের মিশ্রণ হয়ে আছে। তাহলে এখন এই জিনিসটা বুঝবো কি করে যে কে দ্রবণীয় হলো, তাই না? তাহলে আমরা যদি মনে করি এরকম করে যে দ্রবটা কি হতে পারে, চিনি হতে পারে অথবা লবণ হতে পারে, ঠিক তো? আর দ্রাবকটা কি হতে পারে? পানি হতে পারে। ইজিক্যাল টু কি হবে? শরবত তৈরি। একটু খেয়াল করে দেখো, এখন সহজে বোঝা যাচ্ছে যে আসলে কে দ্রব, কে দ্রাবক এবং কে দ্রবণ। তাহলে এখন যদি আমরা করি এখানে চিনি লবণ, চিনি অথবা লবণ দিলাম, আর এখানে কোথায় দিয়েছি? পানিতে দিয়েছি, আর হচ্ছে। এখন এই যে দ্রবণ জিনিসটা বুঝতে গেলে আমরা এখানে দ্রব এবং দ্রাবক চিনতে পারি না, যে কোনটাকে সার দ্রব, কোনটাকে দ্রাবক বলবো। অনেকে মনে করি আমরা পানিকে বলবো, অথবা অ্যালকোহল, এগুলোকে যদি আমরা দ্রাবক বলতে পারি, আর হলো কঠিন জিনিস, কেমন তো হতে পারে। এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যার পরিমাণ বেশি থাকবে সেটাই হচ্ছে কি দ্রাবক হিসেবে কল্পনা করা। এখানে কঠিন। এখন আরেকটা জিনিস বলি, এই যে আরেকটা সহজ ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নাও, যে দ্রাবক এবং দ্রবণের একই রকম ভৌত অবস্থা তৈরি হবে। যেমন দেখো, এই যে পানিটা কি লিকুইড ফর্ম না? লিকুইড তো মানে তরল। শরবতটা এটাও লিকুইড। আচ্ছা, কিন্তু চিনিটা কি লিকুইড? কি এটা? সলিড, মানে অর্থাৎ কঠিন। লবণটা কি বলেন তো? সলিড। তাহলে বোঝা গেল কি দ্রাবক সেই হবে যা দ্রবণের মতন ভৌত অবস্থা থাকবে। তাহলে দ্রবণটা কেমন? লিকুইড। পানিটা কেমন? লিকুইড। তাহলে এই যে দেখো, এটাকে আমরা তো যেটা ইজিক্যাল টু পাবো সেটা তো দ্রবণই পাবো। তাহলে দ্রবণের মধ্যে এখন যদি বলি যে এইটার মধ্যে কোনটা হচ্ছে এর মতন ফর্ম, তার মানে কি দ্রাবকের ফর্ম সবসময় কিরকম হবে? দ্রবণের মতন হবে। তাহলে এটা যে ভৌত অবস্থা থাকবে, দ্রাবকের ভৌত অবস্থা একই রকম থাকবে। তা তুমি যদি চিনতেও না পারো, তাহলে বুঝবা কি যে দ্রবণটা কি ফর্মে আছে। যদি বলি লিকুইড ফর্মে আছে, তাহলে দ্রাবকটা কি থাকবে? লিকুইড ফর্মে থাকবে। যদি বলে এটা সলিড থাকে, তাহলে এটাও কি থাকবে? সলিড থাকবে। তাহলে কি বোঝা গেল যে দ্রবণ যে ভৌত অবস্থা থাকবে, সেই ভৌত অবস্থা যদি কোনো
এই প্রকার দ্রব অথবা দ্রাবকের থাকে তাহলে পরে সে কি হবে, দ্রাবক হিসেবে কল্পনা করা যাবে। তার মানে কি, দ্রবণের যে ভৌত অবস্থা, দ্রাবকের ভৌত অবস্থা একই, সেম টু সেম। তাহলে চিনে গেল। তাহলে এখন বলো তো শরবত কেমন, লিকুইড না? তাহলে দ্রাবক কেমন, মানে পানি কেমন? এটাও লিকুইড, তার মানে কি এটাই হলো দ্রাবক, আর এটা হচ্ছে কি দ্রবণ। আর যেটা এক্সট্রা অন্য ভৌত অবস্থা থাকবে সেটা কি, দ্রব। কি এবার চিনতে পারছেন? আচ্ছা, তাহলে এখান থেকে চিনে গেল কি, দ্রাবক, দ্রব এবং দ্রাবক মিলে কি হচ্ছে, দ্রবণ তৈরি করছে। আর যখনই দ্রবণ তৈরি করতে যায় তাহলে কোনো একটা পদার্থ দ্রবণীয়, মানে কারোর মধ্যে মিশে যায়, এই মিশে যাওয়াটাই হচ্ছে কি, দ্রবণীয়তা। মিশে যাওয়াটা কি, দ্রবণীয়তা। কি বুঝে গেছে? তাহলে কোনো একটা পদার্থ কোনো একটা পদার্থের সাথে মিশ্রিত হওয়াটাই হচ্ছে কি, তার দ্রবণীয়। আচ্ছা, মিশ্রিত যদি না হয় তাহলে কি সে দ্রবণীয় হবে? দ্রবণীয় কি হবে? অদ্রবণীয় হয়ে থেকে যাবে। আচ্ছা, এখন আরেকটা কনসেপ্ট জানো, সেটা হচ্ছে কি, যে এই যে দ্রবণটা আছে, যেটা দ্রবণ, এই দ্রবণটা এর কোনো কি রকম আছে নাকি সেটা এবার একটু দেখবো। দ্রবণের কি কোনো প্রকার ভেদ আছে? তাহলে দ্রবণ, তাহলে দ্রবণের এখন যদি কোনো প্রকার ভেদ আছে না, দ্রবণকে দেখো তিনটা এরকম তীর চিহ্ন দেওয়া আছে, তিনটা তীর চিহ্ন থাকা মানে কয়টা রে, তিনটা ভাগে ভাগ করছে। একটা নাম হলো তাহলে সম্পৃক্ত দ্রবণ, তাই না? আর একটা হচ্ছে কি, অসম্পৃক্ত, তাই তো? আর একটা হচ্ছে অতিপৃক্ত, অতি, তাহলে বলো তো কয়টা ভাগে ভাগ করলাম? তিন। একটা হলো অতিপৃক্ত। এখন এই সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত সম্বন্ধে কে কে ভালো জানেন? ক্লিয়ার কনসেপ্ট আছে এটা? সম্পৃক্ত কারা? হ্যাঁ, তাহলে এই সম্পৃক্ত মানে হচ্ছে কি, এবার দেখেন, ধরেন সাপোজ কথার কথা, এটা একটা পাত্র, এটা একটা কি পাত্র, এটা কয় লিটারের পাত্র বললাম? 1 লিটারের। কয় লিটার? 1 লিটার। তাহলে 1 লিটারের যদি পাত্র হয়, তাহলে এখানে এখন চিনি অথবা পানি যোগ করেন, চিনি অথবা লবণ যোগ করি, কারণ আমি তো অলরেডি দ্রাবক নিয়েছি। দেখো, এই যে পানি নিচ্ছি মানে কি নিচ্ছি বলেন তো? হ্যাঁ, দ্রাবক নিচ্ছি। এখন এই যে দ্রাবকের মধ্যে এখন আমরা কি দিব, দ্রব যোগ করবো না, তারপর না দ্রবণ তৈরি হবে। এখন কি আমি এটাকে দ্রবণ বলতে পারবো? কি জন্য বলতে পারবো না? কারণ এখানে একটা উপাদান আছে, শুধু কি আছে, পানি আছে। তাহলে দ্রবণ তৈরি করতে গেলে মিনিমাম কয়টা লাগবে? 2টা লাগবে। তাহলে এখানে আরো একটা কিছু যোগ করতে হবে। তাহলে কি করলাম, হয়তো চিনি অথবা পানি যোগ করবো। তাহলে এখন বলো তো এখানে কি যোগ করবো? যে কোনো একটা বলো। চিনি। আচ্ছা, চিনি যোগ করি, চিনি। এখানে ধরো কতখানি করলাম, দেখো একটা গ্রাম দাও, কত গ্রাম দিবা? দাও এখানে 36 গ্রাম চিনি যোগ করলাম। কয় গ্রাম? 36 গ্রাম চিনি যোগ করছি। এখন বলতে এই চিনিটা যদি পানিতে দ্রবণীয় হয়ে যায় তাহলে কি হবে? সম্পৃক্ত। কখন দ্রবণীয় হবে? যদি কি হয় না, এই যে 36 গ্রাম তুমি চিনি এখানে ব্যবহার করছো, 36 গ্রাম চিনি যদি তুমি, মানে একটু করে আমি এরকম বোঝাই, ধরো সাপোজ কথার কথা, এখানে প্রথমে আমি দিলাম কত, 10 গ্রাম। 10 গ্রাম চিনি মেপে নিয়ে চামচ করে নিয়ে যদি আমি পানিতে দিই তাহলে কি হয়ে যাবে? কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি হয়ে গেল? মিশে গেল। আবার যদি 10 গ্রাম দিই, আবারও মিশে যাবে, বের বলবো না। এবার আবার যদি 10 গ্রাম দিই, আবারও মিশে যাবে। এবার যদি আরো 10 গ্রাম মিশাই তাহলে কি ঘটনা ঘটবে? দেখবেন
যে আরো 10 গ্রাম মানে তাহলে কত হলো, 40 গ্রাম হয়ে যাচ্ছে। কিন্তু কয় গ্রাম হচ্ছে, 40 গ্রাম। এখন তুমি দেখো 36 গ্রাম সর্বোচ্চ একটা দ্রবণীয় কত করতে পারে, তাহলে হয়তো কথার কথা 36 গ্রাম করতে পারে। কয় গ্রাম করতে পারে, 36 গ্রাম। যে পানিটা আছে সেটাকে দ্রবকে দ্রবণীয় করার জন্য 36 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ নিতে পারে। এখন তুমি ব্যবহার করছো কত, 40 গ্রাম। তাহলে এখন বলো তো, এই যে 40 গ্রাম, তার মানে হচ্ছে কি 40 গ্রাম যদি ব্যবহার করো তাহলে আরো কত গ্রাম হয়ে গেল, 4 গ্রাম। এই যে 4 গ্রাম কিন্তু চিনিকে আর পানি দ্রবণীয় করতে পারে না। তাহলে কি করবে, যত এগুলো আর কিন্তু কি হবে না, পানিতে দ্রবণীয় হবে। আচ্ছা, এরকম একটা ব্যাপার। ধরো সাপোজ কথার কথা, এখানে যতগুলো বেঞ্চ আছে মনে করেন, প্রত্যেক ছাত্র কানায় কানায় পূর্ণ হয়ে আছে, এক বেঞ্চে 4 জন করে বসা যায়। হ্যাঁ, আচ্ছা, যদি এখানে 40 জন স্টুডেন্ট ধরে বা 36 জন ধরে, এখন এক্সট্রা যদি আরো 3 জন আসে, বসতে পারবে? হ্যাঁ, এটা কোথায় থাকবে, রুমের মধ্যেই আছে, কিন্তু কি বেঞ্চে বসতে পারছে? তার মানে কি হলো না, ওকে বসানো গেল না, মানে কি সে কিন্তু আর জায়গা পাচ্ছে না। ওইরকম হচ্ছে কি, যে সর্বোচ্চ 36 গ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে কি দ্রবণীয় করতে পারে। তুমি ব্যবহার করছো কত, 40। তাহলে এই 4টা কি হবে, এক্সট্রা। এক্সট্রা মানে পাত্রের দেশ তলদেশে থেকে গেল বা কোনো কিছু একটা হয়ে গেল, যেটাকে দ্রবণীয় করতে পারবে। তাহলে যতগুলো পর্যন্ত দ্রবণীয় করতে পারবে, খেয়াল করো, যতগুলো পর্যন্ত দ্রবণীয় করতে পারবে করে দ্রবণটা তৈরি করতে পারবে, সেটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। কি বুঝতে পারছেন, কি বলা হবে, সম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার পরেরটা দেখেন। এবার এটা দেখেন, কি লিখছি, অসম্পৃক্ত কখন। এটা কয় লিটারের পাত্র, 1 লিটার। আচ্ছা, এখন মনে করেন সাপোজ কথার কথা, এখানে কত গ্রাম পর্যন্ত লাস্ট করতে পারে চিনি, 36 গ্রাম পর্যন্ত চিনি কি করতে পারে, দ্রবণীয় করতে পারে। তুমি ব্যবহার করলে 20 গ্রাম। কয় গ্রাম, 20 গ্রাম। তাহলে 20 গ্রাম যদি তুমি ব্যবহার করো, আরো কত থাকে, আরো 16 গ্রাম। তাহলে এই যে 20 গ্রাম ব্যবহার করলে আরো 16 গ্রাম অতিরিক্ত থেকে গেল। তার মানে অতিরিক্ত থেকে বলতে কি, ফাঁকা জায়গা আছে, কি আছে, ফাঁকা জায়গা। আবার ক্লাসরুম দিয়ে বোঝার চেষ্টা করো তো। ধরো মনে করো থাকো যেখানে 36 জন স্টুডেন্ট বসে, এর মধ্যে কয়জন আসছে, 20 জন। বেঞ্চ কি ফাঁকা থাকবে না? এই ফাঁকা কি তখন কানায় কানায় যদি পূর্ণ থাকতো তাহলে আমরা বলতাম, এখন কানায় কানায় কি পূর্ণ আছে, কি আছে, ফাঁকা হয়ে আছে। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো, এবার বুঝতে পারছেন? তার মানে আমরা কি করলাম, 36 গ্রাম পর্যন্ত কিন্তু কি করতে পারে, দ্রবণীয় করতে পারে সম্পৃক্ত হওয়ার জন্য। সেখানে ব্যবহার করছে কত, 20 গ্রাম। তাহলে কি হলো, তাহলে এই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত। কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা গেল অসম্পৃক্তটার পরিচয় হলো। এবার আসি অধিপৃক্ত দ্রবণটা কি। তাহলে এটা আমরা কার পরিচয় দিচ্ছি, কার, এই যে দ্রবণের পরিচয়, মানে শরবতের পরিচয় হচ্ছে। কিসের পরিচয় হচ্ছে, শরবতের পরিচয় হচ্ছে। তাহলে এরকম ধরনের শরবত থাকতে পারে, এটা কম মিষ্টি লাগবে, এটা সম্পৃক্ত হলে কি একবার বেশি মিষ্টি লাগবে, তাই না? এরপরে দেখো কি বলছে, অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ কারা, এবার দেখো তুমি নিজেই বুঝতে পারবে, স্যার এই দুটার মধ্যে পড়বে না, ওটা আলাদা পড়বে। কিরকম, এটাও মনে করো 1 লিটার কি থাকলো, এর মধ্যে মনে করেন 1 লিটারের দ্রাবক নেওয়া আছে, পানি নেওয়া। হ্যাঁ, এখন যে চিনিটা ব্যবহার করছে কতদূর পর্যন্ত নিতে পারে, 36 গ্রাম পর্যন্ত দ্রবণীয় করার জন্য নিতে পারে। এখন ব্যবহার করে তুমি 50 গ্রাম, কয় গ্রাম, 50 গ্রাম চিনি তুমি ব্যবহার করবে। এখন দ্রবণীয় করার জন্য কতটুকু নিলে সে, 36, আর বাদ বাকি অতিরিক্ত। অতিরিক্ত কি হবে, দ্রবণীয় করতে পারবে, সেগুলো থাকবে, তারপরে পাত্রের তলদেশে জমা থাকবে। তাহলে তলদেশে যখন জমা থাকবে আর যত এগুলো কিন্তু ওটা আর কোনো দ্রবণীয় হবে না। তাহলে এটাকে বলা হবে কি, অতিরিক্ত। কি বুঝতে পারছেন? তাহলে দ্রবণ কয় প্রকার হয়, 3 প্রকার। কি কি, সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর হচ্ছে কি অধিপৃক্ত দ্রবণ, যেটাকে আমরা বলে দিলাম কিভাবে ভাগ করা যায়। আচ্ছা, গেল। এবার আমরা আসি যে দ্রাব্যতাটা, এখনো তো আসি, এটাতে শুধু খালি দ্রবণীয়তা বুঝলে। এই যে এখন একটা জিনিস খেয়াল করো,
তাহলে এইখানে আমরা যেটা ব্যবহার করলাম, এখানে ব্যবহার করছি, এখানে ব্যবহার করছি, 3 জায়গায় ব্যবহার করছি। তাহলে এখন দেখো যে আমাদের পানি যখন ছিল তখন একটা অবস্থা ছিল, ওর মধ্যে যখন তুমি কি ব্যবহার করছো, চিনি অথবা যাই হোক, তাহলে কি ঘন মানে ওটার ঘনত্বটা কি বেড়ে গেল না কমে গেল, এরকম একটা কিছু হয়েছে, তাই না? তার মানে কি ঘন ঘন, তার মানে এর মানে কি আসলো, ঘন মানে ঘন মাত্রা আছে, তার মানে কি আসবে বলেন, এর একটা ঘন কি আছে, মাত্রা আছে। তাহলে এরও কি আছে, ঘন মাত্রা আছে। এর কি আছে, ঘন মাত্রা আছে। তাহলে বোঝা গেল কি যে এটাতে যখন চিনি মিশিয়েছি তখন এটার একটা ঘনমাত্রা তৈরি হয়েছে, এটার একটা ঘনমাত্রা তৈরি হয়েছে, এটার একটা ঘনমাত্রা তৈরি হয়েছে। এখন একটু খেয়াল করে দেখো তো, এই ঘনমাত্রাটাকেই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা আছে, এই ঘনমাত্রাটাকে আসলে কি বলা হচ্ছে বলেন, বলেন কি নাম, দ্রাব্যতা। কি বুঝতে পারছেন? তাহলে এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়, দ্রাব্যতা। তাহলে সংজ্ঞা চলে আসলো না? তাহলে বলেন তো এখন, ওই যে দেখো যে যাকে নিয়ে ভাবছিলাম সে কিন্তু অলরেডি এখানে এসে বসে। তাহলে কি দ্রাব্যতা কাকে বলে, এটা কি দ্রবণ রে, তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়, দ্রাব্যতা বলা হয়। কি পাওয়া গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়, দ্রাব্যতা, দ্রাব্যতা বলে। পেলাম। তাহলে এখান থেকে আমাদের সংজ্ঞা জানা হয়ে গেল কি, যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলে, দ্রাব্যতা বলে। আচ্ছা, এখন এই দ্রাব্যতার একটু আমরা একক সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি, তাই না? দ্রাব্যতার এককটাও কিছু আছে নাকি? তাহলে এটা হলো, এটা বুঝে দিই। একক, দ্রাব্যতার একক আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে কি গ্রাম অবলিক দিবেন 100, আর দ্রাব্যতার আরেকটা একক হচ্ছে কি মোল পার লিটার, বা আরেকটা বলতে পারেন গ্রাম পার লিটার। কি বুঝছেন? তাহলে এটা কি পেলাম বলো, গ্রাম অবলিক 100%, আর এখানে কি লিখছি, মোল পার লিটার আছে আর গ্রাম পার লিটার, তাই তো? খেয়াল করে দেখো একটু। তাহলে এটা যখন কোন একটা দ্রাব্যতা মনে করেন লেখা আছে, কোন একটা বস্তুর দ্রাব্যতা এর সমান দেওয়া আছে মনে করেন 20 গ্রাম, 20, খালি শুধু 20, তার মানে কোন একক দেয়া নাই, আছে কি এখানে কিছু লেখা আছে, গ্রাম পার লিটার কি মোল পার কোনো কিছু লেখা আছে? যদি কোনো না লেখা থাকে তাহলে বুঝবেন যে আসলে এটা সম্বন্ধে বোঝাচ্ছে, বুঝছেন? তাহলে এটা নির্দিষ্ট কোনো একক ওরকম নয়, বুঝছেন? নির্দিষ্ট কোনো একক ওরকম নয় বলেই যখন এরকম কোনো কিছু থাকবে না তখন এই ফর্মে আছে। এই ফর্মে থাকা মানে তখন এই ফর্মে নিয়ে যেতে হবে। এখন এই যে মোল পার লিটার, এটার সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি। তাহলে মোল পার লিটার, মোল পার লিটার কি বোঝাচ্ছে? ধরো এটা একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে, মনে করে সাপোজ, তার মানে এখানে কত, তার এটা হচ্ছে কি দ্রাবক, দ্রাবকটা কিসে আছে বলেন তো, লিটারে, লিটার ভর, সেটা 1 লিটার থাকতে পারে, আর এটা থাকতে পারে 2 লিটার থাকতে পারে।। এখন 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার 5 লিটার 6 লিটার 7 লিটার 8 লিটার 9 লিটার 10 লিটার 11 লিটার 12 লিটার 13 লিটার 14 লিটার 15 লিটার 16 লিটার 17 লিটার 18 লিটার 19 লিটার 20 লিটার 21 লিটার 22 লিটার 23 লিটার 24 লিটার 25 লিটার 26 লিটার 27 লিটার 28 লিটার 29 লিটার 30 লিটার 31 লিটার 32 লিটার 33 লিটার 34 লিটার 35 লিটার 36 লিটার 37 লিটার 38 লিটার 39 লিটার 40 লিটার 41 লিটার 42 লিটার 43 লিটার 44 লিটার 45 লিটার 46 লিটার 47 লিটার 48 লিটার 49 লিটার 50 লিটার 51 লিটার 52 লিটার 53 লিটার 54 লিটার 55 লিটার 56 লিটার 57 লিটার 58 লিটার 59 লিটার 60 লিটার 61 লিটার 62 লিটার 63 লি
এটা কি বলছে, মোল পারে থাকলে পরে, তাই তো? আচ্ছা, মোল এখন কাকে বলে? আমরা জানি যে এক মোল কাকে বলে। এক মোল কোন একটা পদার্থের কি করা হয়, যদি কোন একটা পদার্থের যদি আণবিক ভর বের করা হয়, তাকে যদি গ্রামে প্রকাশ করেন তবে হয়ে গেল কি এক মোল। যেমন মনে করেন সাপোজ সোডিয়াম ক্লোরাইড, এই যে লবণ, পকেট না খাদ্য লবণে থাকে, সোডিয়াম ক্লোরাইডে কি বলছে, এক মোল পরিমাণ। কখন বলবো আমরা এক মোল পরিমাণ? যদি আমরা এটার ভর বের করতে পারি। তাহলে আণবিক ভর কত? আচ্ছা, তাহলে সোডিয়ামের হচ্ছে কত, 23, যোগ হচ্ছে কত, 35.5, তাহলে কত হয় রে, 58.5। এত গ্রামে প্রকাশ করলে কি হয়ে গেল বলেন, এক মোল। তাহলে এখন দেখো, এক মোল যদি বলি আমরা 2 মোল, যদি বলি 2 মোল ব্যবহার করি, তার মানে কি এর সাথে কত গুণ? যদি বলি 3 মোল, তার মানে বোঝা গেল যে আমি এক মোলে বের করার পর তার সাথে যত মোল থাকবে তত মোল দিয়ে গুণ দিলে পারে অত গ্রাম পরিমাণ কি করা যায়, দ্রবণীয় করা যায়। আচ্ছা গেল। তাহলে এখন দেখো গ্রাম ফর্মে চলে আসতো। এখন ওইটাকে যদি আমরা কি করি, মোল ফর্মে রাখি, দেখো ওটাকে যদি ভাঙায় তাহলে কিন্তু গ্রামে চলে গেল। আর ওটাকে যদি সংকুচিত করি তাহলে আবার কি আছে, মোল ফর্মে আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো তো এখানে কি লেখা আছে, মোল পার লিটার। তার মানে কোনটা ব্যবহার করব, কত মোল ব্যবহার করা হয়েছে। তাহলে এক মোল সমান কত, যত থাকবে তার আণবিক ভর থেকে অত গ্রামই ব্যবহার করতে হবে। কেউ জিজ্ঞেস করে যে এক মোল ভাই সমান কত, তাহলে বলুন এত গ্রাম। যদি বলি এত গ্রাম সমান কত, তাহলে দেখবেন এক মোল। কি বোঝা গেছে? এই পরিমাণ দ্রব্য প্রকৃতি নির্ভর করে, সেটা কিন্তু কি করে, তাপমাত্রা। তাই জন্য তাপমাত্রাটা কি থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে বলতে হবে সংজ্ঞাতে, এখান থেকে এটা দেবে সংজ্ঞা আসবে, নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায়। খেয়াল করে দেখো, তাহলে তাপমাত্রার ব্যাপারটা যখন আসছে তখন কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় কয় লিটার, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার 1 লিটার দ্রবণে, দেখো এটার এটা যদি মিক্স করা হয় তাহলে কি হয়ে যায়, দ্রবণ না? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে, এবার দেখো তো খেয়াল করো, তাহলে এটা কয় লিটার দ্রবণ তৈরি করছে, 1 লিটার দ্রবণ। এখন বলছে কি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়, ওই দ্রবণের কি দ্রাব্যতা বলে। দেখছেন? তাহলে একটু খেয়াল করে দেখো তো, এটা কিন্তু সেম, একই। একটু খেয়াল করো, দেখো এটারই জাস্ট এটা ভেঙে করা হয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের কি বলা হয়, দ্রাব্যতা বলে। একটু খেয়াল করে দেখো তো, এই যে 1 লিটার দ্রবণের যত মোল দ্রব, এটা আর ঘনমাত্রার সংজ্ঞা দেখো একই। তাহলে কি হলো, হ্যাঁ, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণে কি বলা হয়, দ্রাব্যতা বলে। আর এখানে কি বললাম, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। তার মানে কেউ যদি এটাও দেয় তাও ঠিক আছে, এটা যদি দেয় তাও ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এটাতে যদি সংজ্ঞা দেওয়া হয়, এটার ক্ষেত্রে এটা তো কোনো একক নাই, তাহলে সেক্ষেত্রে কি করবো, তাহলে আমরা বলতে পারি এখানে যে এটাও নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রাটা তো অবশ্যই নির্দিষ্ট থাকা লাগবে, নির্দিষ্ট তাপমাত্রায়। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রা কি বলছে,
যে 100 গ্রাম, কত গ্রাম? 100 গ্রাম না 100 মিলিলিটার হবে রে? আচ্ছা, 100 গ্রামে যত 100 গ্রাম দ্রবণে দিয়ে যত গ্রাম থাকে তাকে বলা হয় কি? ওই দ্রবণের দ্রাব্যতা। বুঝছেন? তাকে ওই দ্রবণে কি বলা হয়? দ্রাব্যতা বলা হয়। তার মানে এখান থেকে পাওয়া গেল কি, তাহলে আমরা সংজ্ঞা পেলাম, উদাহরণ পেলাম, এককগুলা বুঝতে পারলাম। এখন দ্রাব্যতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তাহলে দ্রাব্যতাকে প্রকাশ করবেন হয় এস দিয়ে, না হলে সি দিয়ে প্রকাশ করা যায়। তার মানে দ্রাব্যতা একটা ঘনমাত্রা। দ্রাব্যতা একটা কি? ঘনমাত্রা। তাহলে এখন ঘনমাত্রা, এবার আরেকটা জিনিস তোমাদের একটু বলি। ঘনমাত্রা, তাহলে দ্রাব্যতা সমান কি রে? দ্রাব্যতা সমান কি? ঘনমাত্রা। যেটাই ঘনমাত্রা সেটাই হলো দ্রাব্যতা। আচ্ছা, গেল, বোঝা গেল। এবং এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়, অথবা সি দিয়ে প্রকাশ করতে পারবে। যদি ঘনমাত্রা একক যেটা, সেটা দ্রাব্যতার একক, তাহলে কি হলো? মোল পার লিটার। মোল পার লিটার। আচ্ছা, এবার আসি এবার ঘনমাত্রা মানে তো ঘনত্বের ব্যাপার, তাই না? তাহলে এবার আরেকটা জিনিস, সেটা হলো কি, আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্ব। ধরো আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে কি 1.5, কি বুঝবেন বলেন? আপেক্ষিক গুরুত্ব কোন একটা প্রশ্ন থাকতে পারে যে আপেক্ষিক গুরুত্বটা কি 1.5, এর অর্থ কি? বলতে কি বুঝো? আপেক্ষিক গুরুত্ব 1.5 বলতে কি বোঝো, তাই না? আচ্ছা, তাহলে এখন বলেন তো, এই আপেক্ষিক গুরুত্ব 1.5 বলতে কি বুঝেন? 1.5 বলতে কি বুঝেন, জানেন এটা? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো 1.5 বলতে কি বোঝায়। বোঝায় হচ্ছে, ধরো সাপোজ কথার কথা, একটা বোতল আছে। তাহলে কি বোতল? মনে করেন এটা হাফ লিটারের একটা বোতল আছে, 80 বোতল আছে। খেয়াল করো, 500 গ্রামের একটা বোতল আছে, খালি বোতল। এই বোতলের মধ্যে আমি এখন, খেয়াল করো, পানি দিয়ে পূর্ণ করলাম। কি দিয়ে পূর্ণ করলাম? পানি দিয়ে পূর্ণ করলাম। তাহলে পানি দিয়ে যদি পূর্ণ করি এবং এটা যদি মাপি, কোথায়? দাঁড়িপাল্লাতে অথবা মিটারে দিয়ে, কত পাওয়া গেল? 500 গ্রাম। তাহলে বুঝলা কি, যে এই বোতল সহ পানির ওজন কত? 500 গ্রাম। এবার এটা হটালাম, পানি নাই এর মধ্যে, পানি তুলিনি, না পানি বাদে এখন ওর মধ্যে তুললাম হচ্ছে কি মধু। কি দিছি? মধু দিছি।
এখন বলেন মধু ভরাট করে নিয়ে মুখটা লাগাই দিয়ে দাড়ি পালা দিতে কি 500 গ্রাম ওজন হবে না বেশি হবে? বেশি হবে, কিন্তু পাত্র কিন্তু একই আছে। আচ্ছা, তাহলে কি হলো বলতো, ওজন কি একই পাচ্ছে না বেশি পাইছে? বেশি পাইছে। আচ্ছা, এবার ওটা বের করে দিই, দিয়ে এবার লোহা গলায় মধ্যে তুলেছি, তুলে এবার বলেন কি আরো বেশি না? তাহলে এখন কি বোঝা গেল, যে আমি যে বোতলের মধ্যে সব জিনিসগুলো উঠাচ্ছি, উঠানোর পর প্রত্যেকের কি আয়তন ঠিকই আছে, কিন্তু ওজন কি ঠিক আছে? কি পার্থক্য তৈরি হলো তাহলে? কিসের জন্য? ঘনত্বের কারণ, তাই না? তাহলে এখন কি হলো, ঘনত্বের কারণে চেঞ্জ হয়ে গেল, তাই তো? তার মানে কি দেখা যাচ্ছে কি, যে এখানে তাহলে আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্যটা কিসে কিসে পাওয়া গেল বলতো? ঘনত্ব, ঘনত্ব কিসে পাওয়া গেল? ঘনত্ব। আচ্ছা, তাহলে দেখো কি পাওয়া গেল এখানে? ঘনত্ব পাওয়া গেল। তাহলে এই ঘনত্বের কারণে কি হচ্ছে, কোনটার ওজন কম হচ্ছে, কোনটার ওজন বেশি হচ্ছে, কোনটার ওজন তার চেয়েও বেশি হচ্ছে। তাহলে এখানে পার্থক্যটা কিসে হয়েছে? আয়তনে? বোতল বড় হয়ে গেছে? বোতল তো একই আছে। তাহলে শুধুমাত্র ঘনত্বের কারণে কি হচ্ছে বলো? এটা চেঞ্জ হয়েছে, এই যে এটা, তার মানে দেখো এবার কতখানি চেঞ্জ হলো, কতখানি পরিবর্তন হলো কেমন করে বুঝবেন? এবার পানির সাপেক্ষে, তাহলে প্রথমে পানি তোলার পর যে পরিমাপটা পাইছি, ওর তুলনায় কত গুণ বেশি হলো ওজন, সেটাই হলো তার আপেক্ষিক গুরুত্ব। তার মানে এখন দেখো তো কত আছে? 1.5। তার মানে 1.5 বলতে কি পানির ঘনত্ব ছিল মনে করে সাপোজ 1 লিটার। যখন আমি কি করছি অন্য কোনো পথ, তাহলে নিশ্চয় এই যে 1.5 বলতে কিন্তু পানির ঘনত্ব বোঝাচ্ছে না। তাহলে পানির সাথে অন্য কেউ আসার মধ্যে ঢুকে, হয় সেটা মধু হতে পারে, লোহা হতে পারে, অন্য কেউ হতে পারে। তাহলে ওটাই হচ্ছে কি তার মানে তার ঘনত্ব কত চলে আসবে বলো? 1.5 গুণ থাকে। তাহলে এটাই হচ্ছে তার কি ঘনত্ব বোঝাবে। তাহলে আপেক্ষিক গুরুত্ব বুঝে তার ঘনত্ব বোঝায়, সেটা কত? 1.5। ওই 1.5টা কোত্থেকে আসলো? তাহলে বলবেন ওই যে কে ঢুকেছিল এখানে? পানি। ওই পানির সাপেক্ষে সে কত গুণ বেশি হয়ে আছে, সেটাকে বোঝাচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। কি বুঝতে পারছেন? এর পরবর্তীতে আজকে তাহলে দ্রাব্যতা নিয়ে একটু আলোচনা হলো। এবার আর পরের দিনে আমরা হয়তো দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করতে পারি, তারপরে নিয়ে একবারে আমরা সরাসরি অঙ্কে চলে যেতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, আজকের ক্লাসে